নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 2016 সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ এসএসসি। নবম, দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনল কমিশন। সব ওএমআর প্রকাশ করতে হবে। শিক্ষক নিয়োগে এসএসসিকে ডেডলাইন বিচারপতি সিনহার। 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণের পর যারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকা তলব করছেন বিচারপতি। শীর্ষ আদালতেও ফের ধাক্কা। অবশেষে ফাইলে সইয়ের সিদ্ধান্ত কেন্দ্রের। 3 বছরের বঞ্চনার পর ভোটের আগে বাংলায় শুরু হতে চলেছে 100 দিনের কাজ। আবারও কসবায় চলল গুলি। বুধবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় যুবককে ভর্তি করা হলো হাসপাতালে। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল। ঘটনার তদন্তে পুলিশ। রাজ্যে এখনো পর্যন্ত ম্যাচিং হওয়া 6 কোটি ভোটারের মধ্যে প্রায় 26 লক্ষ ভোটারের হদিশ মিলছে না বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড। বড়সড় পদক্ষেপ করল ইউআইডিএআই। একসঙ্গে বাতিল করে দেওয়া হলো 2 কোটিরও বেশি আধার। দু 2016 সালে শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল এসএসসি। নবম, দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনল কমিশন। 54 পাতার সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম সহ বিস্তারিত তথ্য সামনে এনেছে কমিশন। 2016 সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল এসএসসি। নবম, দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনল কমিশন। 1806 জনের নাম প্রকাশ করল তারা। 54 পাতার সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম সহ বিস্তারিত তথ্য, যেমন রোল নম্বর, যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন, বাবার নাম, প্রার্থীর জন্মসাল সামনে এনেছে কমিশন। 2016 সালে নিয়োগ দুর্নীতিতে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি যায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তারপর থেকেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশ করতে। তারপরই বুধবার ফের শীর্ষ আদালত নির্দেশ দেয় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, পূর্ণাঙ্গ তালিকায় ঠিকানা, পিতৃপরিচয় থাকতে হবে। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা দেখা যাচ্ছে। তার আগেই সাংবাদিকের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রত বসু জানিয়েছিলেন, আদালতের নির্দেশ মেনেই এসএসসি তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার যে নির্দেশ রয়েছে তা মেনেই স্কুল সার্ভিস কমিশন কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। সব ওএমআর প্রকাশ করতে হবে। শিক্ষক নিয়োগে এসএসসিকে ডেডলাইন বিচারপতি সিনহার। পাশাপাশি 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকা তলব করেছেন বিচারপতি। 2025 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 10 ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশ এসএসসিকে। পাশাপাশি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যারা নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকাও তলব করলেন বিচারপতি সিনহা। এরপরে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ হবে কি? বুধবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসএসসি সংক্রান্ত সব মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলা ওঠে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে বিচারপতি নির্দেশ দেন 2025 সালের নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশ করতে হবে। এসএসসির আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, আপনারা ওএমআর আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, না হলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে। এদিকে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিলের পর অনেকে নিয়োগপত্র পেয়েছিলেন। এদিন নবম, দশম এবং একাদশ দ্বাদশের সেই শিক্ষকদের তালিকা তলব করেছেন বিচারপতি সিনহা। 10 ডিসেম্বরের মধ্যে সেই তালিকা দিতে হবে কমিশনকে, এমনই নির্দেশ আদালতের। এদের মধ্যে যারা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, মামলার ভবিষ্যতের উপর তাদের ভাগ্য নির্ধারণ হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা। শুনানি চলার সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন বিচারপতি সিনহা। এসএসসি সংক্রান্ত আরও একটি মামলার শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে থাকেন এক আইনজীবী। তিনি আদালতে জানান, আগামী 18 নভেম্বর থেকে একাদশ দ্বাদশের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। ফলে আগামীকাল শুক্রবারই যেন অন্য মামলার শুনানি হয়।
সেই মতো বিচারপতি বলেন, পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। গলায় গেরুয়া উত্তরীয়, কপালে টিপ, সরিষায় সুকান্তকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদেরই। দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান বিক্ষোভকারীদের। আরও স্পষ্ট বিজেপির অন্তর্দ্বন্দ্ব। 26-এর আগে যেখানে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেখানে নতুন করে ঘর গোছানোর কাজ শুরু করেছে, সেখানে আরও বেশি ছন্ন ছাড়া গেরুয়া শিবির। সেই ছবিটাই ফের প্রকাশ্যে এলো ডায়মন্ড হারবারের সরিষায়। প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দলের কর্মী সদস্যদের বিক্ষোভের মুখে পড়লেন। কপালের টিকা, গলায় গেরুয়া উত্তরীয় পরে বিক্ষোভকারীরা সুকান্তর গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিলেন। উঠল দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগানও। বৃহস্পতিবার দুপুরে এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সরিষা এলাকা। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তারা কেউ বিজেপি কর্মী নয়, ঘটনা নিয়ে স্রেফ অপপ্রচার হচ্ছে। বৃহস্পতিবার সুকান্ত মজুমদার সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়েছিলেন। সেখানেই দলের কর্মীদের একাংশ বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। এই ঘটনায় ডায়মন্ড হারবারের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের বক্তব্য, বিভিন্ন জায়গায় একইভাবে বিজেপি কর্মীরাই দলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তারপর তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। বাংলাকে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার অসম্মান করেছে, বাংলার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, দলের একাংশ তা কোনোভাবেই মানতে পারছে না, আর তাই এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি তারা স্থানীয় বিজেপি কর্মী, অভিযোগ তাদের প্রতি নেতৃত্ব উদাসীন। কোনো সমস্যা হলে নেতারা পাশে দাঁড়ান না, আমরা মার খাই আর নেতারা শুধু মঞ্চে বক্তৃতা দেন, এই সুরে ক্ষোভ উগরে দেন তারা। যদিও সুকান্তের বক্তব্য, ডায়মন্ড হারবারে এর আগে আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল, তৃণমূলের রক্তচক্ষুতে ভয় পাই না, পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে। তার অভিযোগ, শাসক দলের মদতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল অবশ্য তা মানতে নারাজ। দলের বক্তব্য, যারা বিক্ষোভ করছেন তারা বিজেপিরই নিচু তলার কর্মী, পুরোটাই বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। স্থানীয় নেতৃত্বের দাবি, ডায়মন্ড হারবারের বিজেপি সংগঠন বহুদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বৃহস্পতিবারের ঘটনা তার নতুন উদাহরণ। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ, এটা তৃণমূলেরই কৌশল, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, জম্মু কাশ্মীরকে ঠান্ডা করতে পারলে এখানেও পারব। তার এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড, যার ফলে বহুবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে। সেই সমস্যা থেকে নিস্তার পেতে এবার বড়সড় পদক্ষেপ করল ইউআইডিএআই। একসঙ্গে বাতিল করে দেওয়া হলো 2 কোটিরও বেশি আধার। দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড, যার ফলে বহুবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে। সেই সমস্যা থেকে নিস্তার পেতে এবার বড়সড় পদক্ষেপ করল ইউআইডিএআই। একলব্যে বাতিল করে দেওয়া হলো 2 কোটিরও বেশি আধার। বুধবার কেন্দ্র জানিয়েছে, সরকারের হাতে মজুদ তথ্যে স্বচ্ছতা আনার লক্ষ্যে 2 কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে। কাদের আধার বাতিল হলো? না, কোনো জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি। যে 2 কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে, সকলেই মৃত। কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের ওই তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা মিলিয়ে 2 কোটি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এখন যেসব আধার সক্রিয় রয়েছে তাদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরও কাদের আধার কার্ড এখনো চালু রয়েছে সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য মাই আধার অ্যাপের মাধ্যমে ইউআইডিএআই কে জানানোর জন্য সাধারণ নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। কারণ মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে সেটার অপব্যবহারের সম্ভাবনা থেকেই যায়। তবে 2 কোটি আধার নম্বর বাতিল হলেও এখনো বহু মৃত ব্যক্তির আধার সক্রিয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা আরটিআই এর জবাবে ইউআইডিএআই জানিয়েছে, 2011 সালের পর থেকে গত 11 বছরে মাত্র 1.15 কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। এবার কেন্দ্র জানালো, বাতিল আধারের সংখ্যাটা 2 কোটির কাছাকাছি। এই মুহূর্তে আধারকে নাগরিকত্বর প্রমাণপত্র হিসেবে গণ্য না করা গেলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবায় আধারের মাধ্যমে পাওয়া যায়। আবার আধার ব্যবহার করে অন্যান্য সরকারি নথির কাজটাও কঠিন নয়। ফলে এই মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে।
হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআরে বহু ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা ছড়িয়েছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে রাজ্যে এখনও পর্যন্ত ম্যাচিং হওয়া 6 কোটি ভোটারের মধ্যে প্রায় 26 লক্ষ ভোটারের হদিশ মিলছে না বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। এসআইআরে বহু ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা ছড়িয়েছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে রাজ্যে এখনো পর্যন্ত ম্যাচিং হওয়া 6 কোটি ভোটারের মধ্যে প্রায় 26 লক্ষ ভোটারের হদিশ মিলছে না বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। জমা পড়া এনুমারেশন ফর্মের ম্যাচিং যত এগোবে এই সংখ্যা তত বাড়বে বলে জানাচ্ছে কমিশনের এক কর্তা। একই সঙ্গে ম্যাচিংয়ের সময় অনলাইনে নাম না মিললে ছাপানো ভোটার তালিকার সাহায্যও নেওয়া যাবে বলে নতুন নির্দেশিকায় জানিয়েছে কমিশন। এদিন দিল্লি থেকে 3 জন আধিকারিককে এসআইআর পর্ব সুষ্ঠুভাবে শেষ করার জন্য রাজ্যে পাঠানোর কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এরা হলেন প্রধান সচিব BC পাত্র, সচিব সৌম্যজিৎ ঘোষ এবং সচিব বিবর আগরওয়াল। এরা 3 জনই কাজ করবেন রাজ্যের CEO মনোজ আগরওয়ালের অধীনে। অন্যদিকে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের ভিতরে ঢুকে BLO অধিকার রক্ষা কমিটির অবস্থানে বসে পড়া ও তা নিয়ে তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতি প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে বুধবার চিঠি দিয়েছেন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। চিঠিতে আগামী 48 ঘন্টার মধ্যে এই বিষয়ে পুলিশের অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসবের মধ্যে এদিন কাজের চাপে মোট 3 BLO অসুস্থ হয়ে চিকিৎসাধীন হয়েছেন। নামখানার এক ভিডিও অসুস্থ হওয়ায় তাকে পিজি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে তৎপর হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক BLO হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উত্তর 24 পরগনার বনগাঁয়। সুশান্ত শেখদার নামে বনগাঁ উত্তর কেন্দ্রের ওই BLOর পরিবারের অভিযোগ 57 বছর বয়সী ওই স্কুল শিক্ষকের সুগার ও রক্তচাপের সমস্যা রয়েছে। BLOর কাজে নামার পর থেকে অতিরিক্ত টেনশন করছিলেন বলে জানিয়েছেন স্ত্রী সুমিতা ঠিকাদার। তিনি বলেন, টেনশনে সুশান্ত বাবু। সোমবার তিনি হঠাৎই অসুস্থ, রাতে ঠিকঠাক ঘুমোতে পারতেন না। হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতাল ও পরে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার মহেশতলায় অসুস্থতার জন্য দায়িত্ব পূরণ না করতে পারায় ফরিদা খাতুন নামে এক BLOকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে মোট 812টি ফর্ম বিলি করার পর 450টি ফর্ম সংগ্রহ করেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়ায় আর কোনো ফর্ম সংগ্রহ করেননি, ডিজিটাইজেশনও করা হয়নি এবং বেশ কিছু ফর্মেরও। সেই কারণেই এই BLOকে শোকজ করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অর্থের বিনিময়ে মিলছে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম। 2002 সালে যাদের তালিকায় নাম রয়েছে এবং বর্তমানে যারা প্রয়াত তেমন ব্যক্তিদের ফর্ম দেদার বিক্রি হচ্ছে। অভিযোগ, সেই ফর্ম নিয়েই ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে বাংলাদেশিরা। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার মৃত ভোটারের ফর্ম সহ গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। অর্থের বিনিময়ে মিলছে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম। 2002 সালে যাদের তালিকায় নাম রয়েছে এবং বর্তমানে যারা প্রয়াত তেমন ব্যক্তিদের ফর্ম নাকি দেদার বিক্রি হচ্ছে। আর সেই ফর্ম নিয়েই ভোটার লিস্টের নাম তোলার চেষ্টা করছে বাংলাদেশিরা, এই বলে অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মৃত ভোটারের ফর্ম সহ গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। এই ঘটনা জানতে পারার পরই নাদিম নামের ওই যুবককে পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। জানা গিয়েছে 2015 সালের মৃত্যু হয় মহসিন খান নামের ওই ব্যক্তির। মৃত মহসিনের নামেই এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মইদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের ফর্ম পূরণ করে জমা দিয়েছে বাংলাদেশি যুবক নাদিম। শুধু তাই নয়, সেই ফর্ম গ্রাহ্য করেছে নির্বাচন কমিশনও। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি, 15 বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন তিনি। 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেছেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের এনুমারেশন ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে। সেই ফর্ম পূরণ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছে নাদিম। ঘটনার কথা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙ্গি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়।
কিভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে এসআইআর তালিকায় নাম তোলার পরিকল্পনা করে সে এবং এই ঘটনায় কারা জড়িত সেটা জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। নাদিমকে জিজ্ঞাসাবাদ করে এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ। পশ্চিমবঙ্গে ফের বাংলাদেশি যুবকের হদিশ মেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। হাই নিউজ নেটওয়ার্ক। হাইকোর্টে ধাক্কা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের, শীর্ষ আদালতেও ফের ধাক্কা। অবশেষে ফাইলে সইয়ের সিদ্ধান্ত কেন্দ্রের। ৩ বছরের বঞ্চনার পর ভোটের আগে বাংলায় শুরু হতে চলেছে মনরেগা বা ১০০ দিনের কাজ। হাইকোর্টের ধাক্কা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের, শীর্ষ আদালতে ফের ধাক্কা। অবশেষে ফাইলে সইয়ের সিদ্ধান্ত কেন্দ্রের। ৩ বছরের বঞ্চনার পর ভোটের আগে বাংলায় শুরু হতে চলেছে মনরেগা বা ১০০ দিনের কাজ। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তরের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর জবাব, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। ২০২২ সালে ৯ মার্চ থেকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। অভিযোগ, অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু কেন্দ্র টাকা বন্ধ করতে পারে না বলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, সুরাহা হয়নি। তারপরেও মামলা হয় কলকাতা হাইকোর্টে। রায় উচ্চ আদালত স্পষ্ট জানায়, টাকা আটকে রাখতে পারবে না কেন্দ্র। ১ আগস্ট থেকে কাজের শুরুর নির্দেশ দেয় আদালত, কিন্তু গরিবদের স্বার্থে চালু করা এই প্রকল্পের টাকা আটকাতে যেন মরিয়া ছিল কেন্দ্র। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে মোদী সরকার। সেখানে সলিসিটর জেনারেলের যুক্তি ১ মিনিটও টেকেনি। ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে কড়া মন্তব্য ছিল, মামলার প্রত্যাহার করবে নাকি খারিজ করে দেব। কোনো কথা শুনতে রাজি হননি তারা। নির্দেশ ছিল বাংলার জন্য টাকা বরাদ্দ করতে হবে। তারপর ফের হাইকোর্ট জানায় কাজ শুরু করতেই হবে। তবে যে সমস্ত জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে সেই এলাকাগুলিতে তদন্ত যেমন চলছে তেমন চলবে। রাজ্যকে রিপোর্ট দিতে হবে। সূত্রের খবর, আদালতে পরপর ধাক্কা খাওয়ার পর কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ স্তরে আলোচনার পর বাংলায় প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে কবে থেকে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ১০০ দিনে কাজ বন্ধ করার পর রাজনৈতিক আন্দোলনও করে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে অভিযান শুরু করেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এমপি নেতাও। সেখানে তাদের ওপর দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগও ওঠে। তারপর রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে ১০০ দিনের টাকা মেটায়। অবশেষে ভোটের আগে দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যে চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। হাই নিউজ নেটওয়ার্ক। বিদেশি পর্যটকদের আকর্ষণে দ্বিতীয় স্থানে বাংলা। কেন্দ্রের সার্টিফিকেটে উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী। পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে পর্যটনের সাফল্যের নতুন পালক। বাংলার পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য ও আতিথেয়তা বিদেশি পর্যটকদের আকর্ষণের তালিকায় এই মুহূর্তে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলায় অধিক সংখ্যায় এখন বিদেশি পর্যটকরা ঘুরতে আসছেন। ভারত সরকারের পর্যটন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেডিয়াম ২০২৫ সালের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আনন্দের মুহূর্ত তিনি এক্স হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন। এই সাফল্যের জন্য পর্যটনের সঙ্গে জড়িতদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। বাংলা বরাবরই পর্যটনের কেন্দ্রবিন্দু রয়েছে। পর্যটনের পীঠস্থানও বলা যেতে পারে। একদিকে পাহাড়, হিমালয়ের লোকে থাকা শৈল শহর দার্জিলিংয়ের সৌন্দর্য, অন্যদিকে সুন্দরবনের গভীর অরণ্যের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের দীঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত। এই ৩ জায়গায় নয়, রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটনের উপরে আরও জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আরও ঢেলে সাজানো হয়েছে। কলকাতার উপকণ্ঠে একাধিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কেবল হোটেল নয়, হোমস্টে ব্যবসাও শুরু হয়েছে পাহাড়ে। পর্যটকদের থাকার সুবিধার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আর্থিক ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে খবর। হোমস্টের ওপরে আরও জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাসিন্দারা বাংলার বিভিন্ন জায়গায় ঘোরার দিকে জোর দিচ্ছেন বলে মত ওয়াকিবহল মহলের। বিদেশি পর্যটকরাও বাংলায় আসছে বেশি সংখ্যায়। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি ঘুরে আতিথেয়তা পেয়ে মুগ্ধ হচ্ছেন তারা। শুধু তাই নয়,
বিদেশিরাও আরও বেশি করে বাংলায় আসছেন বলে খবর। আর সেই তথ্য খোদ কেন্দ্রীয় পর্যটক মন্ত্র জানিয়েছেন। ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেডিয়াম 2025-এর তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। করোনার সময় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি সম্পূর্ণ বন্ধ ছিল। দুশ্চিন্তায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছিল পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। পরে ধীরে ধীরে করোনার বিধিনিষেধ কাটলে পর্যটন কেন্দ্রগুলি খুলতে শুরু করে। পর্যটকরাও বাড়ি থেকে ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় উৎসব পর্যটন সহ পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি ও প্রচারের জন্য পর্যটন দফতর নির্লস কাজ করে চলেছে। তার ফলেই এই সাফল্য এমনই মনে করছে ওয়াকিবহল মহল। কেন্দ্রের তরফে প্রকাশিত এই তালিকার পর বাংলায় পর্যটকরা আরও আসবেন বলে মনে করছে মুখ্যমন্ত্রী। বিদেশের পছন্দের জায়গা হয়ে উঠবে বাংলা, তেমনই মনে করছে ওয়াকিবহল মহল। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং এর সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্যকে উপভোগ করার জন্য দেশি বিদেশি সকল পর্যটককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের জন্য এখন এটি গর্বের মুহূর্ত। রাজ্যের পর্যটনের সঙ্গে জড়িত থাকা অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। দেশজুড়ে বিতর্কের মুখ সেই জ্ঞানেশ কুমারই এবার পাচ্ছেন আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের 2026 সালে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। তাকে নিয়ে দেশজুড়ে বিতর্ক। বিরোধীরা নিত্যদিনই একের পর এক অভিযোগে তাকে বিদ্ধ করে চলেছেন। আর এসবের মধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে বিরল সম্মান পেলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনের সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের 2026 সালের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। 1995 সালে প্রতিষ্ঠিত IDEA বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিকাঠামো এবং নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করার চেষ্টা করে। আগামী 3রা ডিসেম্বর সুইডেনের স্টকহোমে কাউন্সিল অফ মেম্বার স্টেটসের বৈঠক। বর্তমানে 35টি দেশ এই সংস্থার সদস্য। সেখানেই আনুষ্ঠানিকভাবে 2026 সালের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন জ্ঞানেশ কুমার। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এই সংস্থার শীর্ষ পদে বসার অর্থ ভারতীয় গণতন্ত্র এখনও বিশ্ববন্দিত। ভারতের নির্বাচন কমিশন বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃত। ঠিক যে সময় দেশের নির্বাচন কমিশন বিরোধীদের নানা প্রশ্নে জর্জরিত, যে সময় বিরোধীরা দেশের ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে গোটা নির্বাচন প্রক্রিয়াকেই কাঠগড়ায় তুলছে, সেই সময় এই স্বীকৃতি বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, জ্ঞানেশ কুমার 1988 সালের ব্যাচের কেরল ক্যাডারের IAS অফিসার। সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কাজ করেছেন। 2024 সালের 31শে জানুয়ারি তিনি অবসর নেন। চলতি বছর ফেব্রুয়ারি থেকে তিনি মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।